আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি শরফি দিবা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইতিহাসের কোনো মূল্য নেই। অর্থ, বিত্ত আর স্বার্থ ছাড়া তিনি যেন আর কিছুই বোঝেন না। তার এই বিকৃত মানসিকতাই আরও স্পষ্ট হয় যখন তিনি ঘোষণা করেন যে গাজার জন্য সর্বোত্তম পরিকল্পনা হল পুরো এলাকাটি মাটির সাথে মিশিয়ে দেয়া এবং ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো সরিয়ে ফেলা। কেননা এমনটা হলেই যুক্তরাষ্ট্র উপত্যকাটি দখল করার এবং নিজেদের মতো করে ব্যবহার করার সুযোগ পাবে। যুক্তরাজ্যের রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজও এরকম একটি গাজার কথা বলেছেন যেখানে কেবলই থাকবে ক্যাসিনো এবং নাইট লাইফ। পশ্চিমা নেতারা এমনটা বলে থাকেন নিজেদের ঔপনিবেশিক মানসিকতার জায়গা থেকে। তবে তারা জানেন না গাজার মানুষগুলো ভিন্ন ধাতুতে গড়া এবং গাজাকে নিয়ে কূটকৌশল করে কেউ পার পাবে না। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। দখলদারদের বিজয়ের কৌশল এমনই, প্রথমে আক্রমণ ও ধ্বংস, তারপর সেই ধ্বংসাবশেষের উপরে দাঁড়িয়ে ঘোষণা করা হয় যে এই ভূমি শূন্য ও পরিত্যক্ত। আগ্রাসী ঔপনিবেশকারীরা বিধ্বস্ত উপকূলে এসে স্থানীয় জনগণকে হত্যা করে, তারপর ঘোষণা করে এটি তাদের নতুন আবিষ্কৃত এক ভূখণ্ড যার কোনো অতীত নেই। কিন্তু গাজা শূন্য নয়, গাজা কখনোই শূন্য ছিল না। গাজায় যা হচ্ছে তা নিছক কোনো যুদ্ধ নয়, বরং গাজার অতীত মুছে ফেলার একটি পরিকল্পিত প্রচেষ্টা, যাতে তার জনগণের ভবিষ্যতের দাবি অস্বীকার করা যায়। ইসরায়েলের হামলা কেবল জীবিতদের লক্ষ্য করেনি, বরং ইতিহাসকেও ধ্বংসের টার্গেট বানিয়েছে। 200টিরও বেশি ঐতিহ্যবাহী স্থান সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা হয়েছে, দুর্ঘটনাক্রমে নয়, বরং একটি পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে, যাতে গাজাকে তার নিজস্ব অতীত থেকে বিচ্ছিন্ন করা যায়। খ্রিস্টপূর্ব 800 সালে প্রতিষ্ঠিত অন্তোদন বন্দর, যেখান থেকে ফিনিশীয় জাহাজ একসময় সমুদ্র যাত্রা করত, মানচিত্র থেকে সম্পূর্ণভাবে এগুলো মুছে ফেলা হয়েছে। গাজার বৃহত্তম ও প্রাচীনতম মসজিদ, যা শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন সাম্রাজ্যের উত্থান পতনের সাক্ষী ছিল, এই যুদ্ধে তা ধ্বংস হয়ে গেছে। সেন্ট পোরফিরিয়াস গির্জা, যেখানে খ্রিস্টানরা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রার্থনা করেছে, সেই গির্জাটিও এবার বোমা বর্ষণের শিকার হয়েছে। এমনকি বিশ্বের অন্যতম প্রাচীন একটি মঠও এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবশেষ প্রতিবেদন অনুযায়ী গাজার 1100টিরও বেশি মসজিদে হামলা চালানো হয়েছে, যার মধ্যে 3/4 পুরোপুরি ধ্বংস করা হয়েছে। 3টি গির্জাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং 40টি কবরস্থান টার্গেট করা হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, কবর খুঁড়ে দেহাবশেষ চুরিও করা হয়েছে। তবে ইতিহাস সাক্ষ্য দেয় যে গাজা তখনও প্রাচীন ছিল যখন রোম নগরী তরুণ ছিল। এটি তখনও সমৃদ্ধ ছিল যখন লন্ডন এবং প্যারিস কেবল কল্পনাতেই ছিল। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ফ্লিন্ডার্স পেট্রি গাজার 5000 বছরের ইতিহাসের সন্ধান পেয়েছেন, যেখানে কানানীয়, মিশরীয়, ফিলিস্তিনি, পার্সিক এবং গ্রিক সভ্যতার ছাপ রয়ে গেছে। আরব বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা হল ইয়েমেনের মাইন রাজ্য। এ রাজ্যের অধীনেও প্রথম সহস্রাব্দে গাজাকে বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল। গাজা বন্দর থেকেই ভোগ্যপণ্য ভূমধ্যসাগর, ইউরোপ, মিশর ও এশিয়ায় প্রবাহিত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রপিতামহ হাশিম ইবনে আবদ মানাফ গাজায় ইন্তেকাল করেন, যার সম্মানে এই শহরটি পরিচিত হয় গাজা হাশিম নামে। এখান থেকেই তিনি কুরাইশদের বাণিজ্যের সমৃদ্ধি নিশ্চিত করেছিলেন, যা পরবর্তী সময়ে মক্কাকে ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করে। পরবর্তী সময়ে 9ম হিজরিতে তাবুক অভিযানের সময় গাজার বিশপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ঐতিহাসিক ঘটনা বর্ণনা করেন। তিনি জানান, যখন হাশিম ইবনে আবদ মানাফ গাজায় ইন্তেকাল করেন, তখন তার রেখে যাওয়া সম্পদগুলো সেখানে একটি গির্জার তত্ত্বাবধানে রাখা ছিল। বিশপ সে আমানত ফেরত দেন, যা পরে বনু হাশিমের নেতাদের মধ্যে বিতরণ করা হয়। এই ঘটনাগুলো গাজার মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা গভীর সম্পর্কের প্রমাণ বহন করে। সাম্রাজ্য উঠে এসেছে, আবার ধ্বংস হয়েছে। বাইজেন্টাইনরা গির্জা নির্মাণ করেছে, উসমানীয়রা মসজিদ এবং মাদ্রাসা গড়ে তুলেছে, আর ক্রুসেডাররা গাজা দখল করেছিল। কিন্তু তারা সালাউদ্দিন আইয়ুবের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীতে তিনি জেরুজালেমকে মুক্ত করেন।
গাজায় জন্মগ্রহণ করেছিলেন ইমাম আশ-শাফি, যিনি মুসলিমদের অন্যতম ইমাম ও ফিকাহবিদ। অথচ ঐতিহাসিক সব বর্ণাঢ্য ইতিহাস অবজ্ঞা করে চলমান ইসরায়েলি আমেরিকান আগ্রাসনের মধ্যেই ফক্স নিউজের একজন উপস্থাপক গাজার ফিলিস্তিনিদের অশিক্ষিত বলে অপমান করেছে। এটি সেই ঔপনিবেশিক প্রচারণার প্রতিফলন যা বরাবরই গণহত্যাকে ন্যায্যতা দেবার জন্য ব্যবহার করা হয়েছে। এই প্রোপাগান্ডার উদ্দেশ্য হল গাজার জনগণকে অমানবিক হিসেবে উপস্থাপন করা, তাদের অযোগ্য ও অক্ষম বলে দেখানো, তাদের সংখ্যা শূন্যে নামিয়ে আনা, যাতে তারা নিশ্চিহ্ন হয়ে গেলেও বিশ্ব তাকে তেমন বড় ক্ষতি হিসেবে না দেখে। কিন্তু সত্য সবসময় মিথ্যার মুখোশ উন্মোচন করে। ফিলিস্তিন হল বিশ্বের সর্বোচ্চ সাক্ষরতার হার সম্পন্ন দেশগুলোর মধ্যে একটি, যেখানে সাক্ষরতার হার প্রায় ৯৭%। এই যুদ্ধের আগে গাজায় ১২টি বিশ্ববিদ্যালয় ছিল, যা বিশ্বমানের বিজ্ঞানী, ডাক্তার, প্রকৌশলী ও চিন্তাবিদ তৈরি করেছিল। কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সবই আজ ধ্বংস হয়ে গেছে। এমনটা করা হয়েছে কারণ একজন শিক্ষিত ফিলিস্তিনি বিশ্ববাসীর জন্য হুমকি নয়, বরং তাদের জন্য হুমকি যারা তাদের অস্তিত্ব মুছে ফেলতে চায়। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে গাজার শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং গবেষকদের হত্যা করেছে। তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী ৯০ জনেরও বেশি বিশ্ববিদ্যালয় অধ্যাপককে হত্যা করেছে। এছাড়াও শত শত শিক্ষক ও হাজারো ছাত্রছাত্রী এবারের যুদ্ধে শহীদ হয়েছেন। এটি শুধুই যুদ্ধ নয়, এটি জ্ঞানের বিরুদ্ধে একটি যুদ্ধ, একটি পরিকল্পিত গণহত্যা। এত কিছুর পরও মনে রাখতে হবে যে গাজা শুধু একটি শহর নয়, এটি ফিলিস্তিনি জাতীয় পরিচয়ের মূল ভিত্তি। ১৯৪৮ সালে নাকবার পরে যখন ৭,৫০,০০০ ফিলিস্তিনিকে জোরপূর্বক তাদের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় এবং জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের জন্ম দেওয়া হয়, তখন গাজা হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনের শেষ আশ্রয়স্থল হয়ে ওঠে। গাজার রাস্তা ও শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের অসংখ্য নেতার জন্ম হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন ইয়াসির আরাফাত, খলিল আল ওয়াজির, সালাহ খালাফ ও শেখ আহমেদ ইয়াসিন। মনে রাখতে হবে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজার ধ্বংসযজ্ঞ শুরু হয়নি। এটি বহুদিনের পরিকল্পিত পশ্চিমা সমর্থিত ইসরায়েলি নীতি। ২ দশক আগে ইসরায়েলি কৌশলবিদ আর্নন সোফার গাজার ভবিষ্যৎ সম্পর্কে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছিলেন। যখন ২৫ লাখ মানুষ একটি বন্ধ গাজায় আটকে থাকবে, এটি মানবিক বিপর্যয় হয়ে উঠবে। ওইসব মানুষ আরও বড় পশুতে পরিণত হবে। যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে আমাদের হত্যা করতে হবে এবং হত্যা করতে হবে সারাদিন, প্রতিদিন। গাজায় এবার সেই পরিকল্পনায় বাস্তবায়িত হচ্ছে। এর অংশ হিসেবে প্রথমে গাজাকে সম্পূর্ণ অবরুদ্ধ করা হয়, তারপর গাজার জনগণকে অনাহারে রাখা হয়, আর এখন তারা গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবুও গাজা দাঁড়িয়ে আছে। এর ইতিহাস অত্যন্ত গভীর, এর জনগণ অত্যন্ত সাহসী এবং এর পরিচয় এতটাই দৃঢ় যে এটি কখনো মুছে ফেলা যাবে না। ট্রাম্পের দৃষ্টি শুধু মৃত্যুতেই সন্তুষ্ট নয়। তিনি কেবল জীবিতদের উপর বোমা ফেলতে আগ্রহী নন, বরং মৃতদেরও মুছে ফেলতে চান। তিনি গাজাকে শূন্যতায় পরিণত করতে চান। গাজাকে এমন একটি ভূমিতে পরিণত করতে চান যেখানে কোনো অতীত নেই, কোনো স্মৃতি নেই, কোনো মানুষ নেই। এই নির্মূল প্রক্রিয়া নতুন কিছু নয়। এভাবেই লক্ষ লক্ষ আদিবাসীকে হত্যা করা হয়েছিল আমেরিকায়। অস্ট্রেলিয়াতেও এভাবেই অনেক প্রাচীন জাতিগোষ্ঠীগুলোকে নিশ্চিহ্ন করা হয়েছিল। অস্ট্রেলিয়ায় সবই তথাকথিত সভ্যতা ও উন্নতির নামে। কিন্তু গাজাকে শূন্য করা এতটা সহজ হবে না। গাজার একজন মধ্যবয়সী মানুষ, যিনি তার বাড়ির ধ্বংসস্তূপের উপর বসেছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল কেন তিনি এখনো এখানে পড়ে আছেন। তিনি বলেছিলেন, আমার সন্তান এখানে মারা গেছে, তার রক্ত এখানে ঝরছে, এই ধ্বংসস্তূপের নিচেই তার হাড় রয়েছে। এখানে বসে থাকলে আমি তাকে কাছাকাছি অনুভব করি। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে হাজারো না বলা কাহিনী। পশ্চিমা বিশ্বের কাছে গাজা কেবল ধ্বংসস্তূপ, একটি এলাকা যা পরিষ্কার করে ফেলা উচিত। কিন্তু ফিলিস্তিনিদের কাছে এটি পবিত্র ভূমি। এখানে স্মৃতিগুলো ধুলোয় নিঃশ্বাস ফেলে, হারিয়ে যাওয়া হাসিগুলো নিস্তব্ধতার মাঝে প্রতিধ্বনিত হয়। তারা কিভাবে এই স্থান ছেড়ে যাবে, কিভাবে চলে যাবে, যখন সেখানকার প্রতিটি বিধ্বস্ত পাথরই এক একটি কবর ফলক।
এ কারণেই ফিলিস্তিনিরা রয়ে যায়, কারণ চলে যাওয়া মানেই মিথ্যাকে সত্যে পরিণত হতে দেয়া, তাদের অনুপস্থিতিতে ইতিহাসকে বিকৃত হতে দেয়া। তারা রয়ে যায় কারণ প্রতিটি ইট, প্রতিটি রাস্তা, প্রতিটি ধ্বংসস্তূপ তাদের নাম উচ্চারণ করে। ফিলিস্তিনিরা মনে করে গাজাকে পরিত্যাগ করা মানেই তাদের পূর্বপুরুষদের বিশ্বাসঘাতকতা করা। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।